আজকের এই সভার সম্মানীয় সভাপতি শ্রীমতী অপর্ণা নন্দী, মঞ্চে উপস্থিত আমাদের রাজ্যের প্রাক্তন সভাপতি, যাকে নতুন করে পশ্চিমবঙ্গের মানুষের সামনে কোনো মঞ্চ থেকে পরিচয় করিয়ে দিতে হয় না, প্রাক্তন সাংসদ শ্রী দিলীপ ঘোষ, আপনাদের এই অঞ্চলের আপনাদের অত্যন্ত কাছের মানুষ সাংসদ শ্রী জগন্নাথ সরকার, মঞ্চে উপস্থিত শ্রী পার্থসারথী চ্যাটার্জি, আমাদের বিধায়ক শ্রী অসীম বিশ্বাস, শ্রী আশিস বিশ্বাস, শ্রী বঙ্কিম ঘোষ, এখানে উপস্থিত আমাদের জেলা পরিষদের 4 জন সদস্যা, মঞ্চে উপস্থিত সম্মানীয় নেতৃবৃন্দ, আমার সহকর্মী বন্ধুগণ, সুধী নাগরিকবৃন্দ, মা ও বোনেরা, দেখুন, আপনাদের সামনে আমরা এসেছি পরিবর্তন সংকল্প যাত্রায় সংকল্প নিতে। পরিবর্তনের অর্থ কোনো মানুষের পরিবর্তন নয়। পরিবর্তনের অর্থ শুধু পতাকার রং বদলের পরিবর্তন নয়, একটা জামার পরিবর্তন নয়, শুধু কাপড়ের ভিতরে থাকা কোনো মানুষের চেহারাটার পরিবর্তন নয়। আমাদের এই অবস্থার পরিবর্তন করতে হবে ব্যবস্থাটাকে বদলে দিয়ে। সেই ব্যবস্থার পরিবর্তনের সংকল্প নিয়ে আমরা আপনাদের কাছে এসেছি, এই কুপার্স ক্যাম্পের মানুষের কাছে। এই অঞ্চলের মানুষ আমাদের কাছে অপরিচিত নন, আর মানুষের কাছেও বিজেপি কোনো অপরিচিত নাম নয়, পদ্মফুল কোনো অপরিচিত প্রতীক চিহ্ন নয়। আমরা সীমিত শক্তি নিয়ে এই কুপার্সের মাটিতে দাঁড়িয়ে 80-র দশক থেকে অসম্ভবের মধ্যে একটা সম্ভাবনার স্বপ্ন দেখেছিলাম। আমরা মেরুকৃত পশ্চিমবঙ্গের রাজনীতির মধ্যে দাঁড়িয়ে মানুষের সামনে বলেছিলাম যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আমরা থাকতে এসেছি, আমরা চলে যেতে আসেনি। আমরা কুপার্স ক্যাম্পের মানুষের সামনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের অন্যান্য উদ্বাস্ত দূষিত অঞ্চলের মানুষের মতো প্রশ্ন করেছিলাম যে আপনারা ওপার বাংলায় নিজেদের বাড়ি ছাড়লেন কেন? ওখানে আপনাদের গোলা ভর্তি ধান ছিল, পুকুরে মাছ ছিল, জমি ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল, পড়াশোনা করার মতো উপযুক্ত কলেজ ছিল, স্কুল ছিল, আপনাদের সম্পদ ছিল। সুজলা সুফলা বাংলা ছেড়ে আপনারা আজকে এই বাংলায় এই পুঁথি দুর্গন্ধমুক্ত তো এটি গন্ধ পরিবেশের মধ্যে কেন আশ্রয় নিতে বাধ্য হয়েছিল? তার কারণ ছিল একটাই, যে ওপারে কোনো গান্ধীবাদ চলেনি, কোনো মার্ক্সবাদ চলেনি, কোনো একাত্ম মানববাদ চলেনি, হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন, এই বলে কোনো পদযাত্রা চলেনি। ওপার বাংলায় দাঁড়িয়ে আমরা শান্তির দূত হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারিনি। কোথায় ছিল জ্যোতি বসুর বাড়ি? কোথায় ছিল প্রশান্ত সুরের বাড়ি, প্রমোদ দাশগুপ্তের বাড়ি? কোথায় ছিল সোমেন মিত্রর বাড়ি? কোথায় ছিল সৌগত রায়ের বাড়ি? কোথায় ছিল রাম ঠাকুরের বাড়ি? কোথায় ছিল অনুকূল ঠাকুরের বাড়ি? আজকে ওপার বাংলায় আমরা কেউ জায়গা পাইনি, আমরা সবাই এপার বাংলায় চলে এসেছি। কোথায় ছিল বিনয় বাদল দীনেশের বাড়ি? কলকাতায় বিবিডি বা স্কোয়ার তৈরি করেছেন, কিন্তু বিনয় বাদল দীনেশের পরিবারের মানুষজন পূর্ব পাকিস্তানে কিভাবে ছিলেন এবং আজকে কিভাবে আছেন সে কথা কোনোদিন ভেবে দেখেছেন? মাস্টারদা সূর্য সেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক বলে ব্রিটিশটাকে মানুষের সামনে তুলে ধরেছিল, যিনি জীবনের অত্যন্ত বেশি সময়টা কাটিয়েছিলেন বাড়ির বাইরে, আত্মগোপন করেছিলেন। তিনি
হাওড়ার বাউরিয়া জুট মিলের একজন সুইপার হিসেবে বিশ্বাসঘাতকতার কারণে তিনি ধরা পড়ে যান। মৃত্যুর আগে তার চোখ ছিল না, তার হাত পায়ের কোনো আঙুলের নখ ছিল না, কার্যত একটি মৃতদেহকে ব্রিটিশ ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছিল। যিনি ফাঁসুড়ে ছিলেন সেদিন কলকাতায় বেরিয়ে এসে রাস্তায় নামবার পর তিনি বুঝতে পেরেছিলেন কাকে ফাঁসি দিয়েছে। এই সূর্য সেনের আত্মত্যাগ কার জন্য? স্বাধীন পাকিস্তানের জন্য না স্বাধীন ভারতবর্ষের জন্য? আজকে নতুন করে এই কুপার্স ক্যাম্পের মানুষকে, আজকে নতুন করে বাংলাদেশ থেকে আগত উদ্বাস্তুদের তাদের বর্তমান প্রজন্মকে জানানোর সময় এসেছে। মনে করে দেখুন 1937 সাল সারা ভারতবর্ষ উত্তাল হয়ে আছে বন্দে মাতরম নিয়ে। 1906 সালের আপনাদের এই বরিশাল জেলায় সরলা দেবী চৌধুরানী বন্দে মাতরম গান গাইছেন। দুটো স্ট্রেঞ্জার গিয়ে বন্ধ হয়ে যাবার পর উত্তাল হয়ে উঠল জনতা, পুরো বন্দে মাতরম চাই। নদী অধ্যুষিত বরিশাল জেলা, নৌকো থেকে মানুষ নামছে, মুখে একটাই স্লোগান বন্দে মাতরম। ব্রিটিশ তখন বন্দে মাতরমের বিরুদ্ধে খড়গ অস্ত্র। সেই বন্দে মাতরম ধরিয়ে দেবার অপরাধে চিত্তরঞ্জন মণ্ডল বলে একটি বাচ্চা ছেলেকে পুলিশ লাঠি মারতে শুরু করলো। যতবার লাঠি পড়ছে ততবার সে বলছে বন্দে মাতরম। আজকে সেই বন্দে মাতরমের অঙ্গচ্ছেদ করে দেওয়া হলো 1937 সালে। আজকে যারা আমার 100 পালন করছে, আজকে কিসের জন্য বন্দে মাতরম? কেন অঙ্গচ্ছেদ বন্দে মাতরমের? 1937 সালের 20 ডিসেম্বর নেতাজি সুভাষচন্দ্র বসু কার্সিয়াংয়ে রমানন্দ চট্টোপাধ্যায়কে চিঠি লিখছেন যে কংগ্রেসের জাতীয় কর্মসমিতিতে আমি একমাত্র বাঙালি, আমার জানা নেই বন্দে মাতরমের জন্য কি হতে পারে। আপনি অনুগ্রহ করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে বলুন একটু গান্ধীজির সঙ্গে কথা বলতে। আমি নিশ্চিত নয়, আমি উদ্বিগ্ন। একবার বলুন গান্ধীজি নেহরুজির সঙ্গে কথা বলতে। তারাও 26 তারিখে 25 তারিখে কলকাতায় চলে আসবেন, আমাদের উডবান পার্কের বাড়িতে থাকবেন। 1937 সালের 19 ডিসেম্বর মোহাম্মদ আলী জিন্নাহ সে ঘোষণা করে দিল বন্দে মাতরম কোন সবাই গাওয়া হলে সেখানে মুসলিম লীগের কেউ অংশগ্রহণ করবে না। সিদ্ধান্ত নেবার কথা 26 ডিসেম্বর। 27 ডিসেম্বর হিন্দু মহাসভা রাস্তায় নামলো। কলকাতায় অবস্থান, ইন্দোর, আজকের সেদিনের এলাহাবাদ, আজকের প্রয়াগরাজ, লখনৌ, বারাণসী, মুম্বাই, সর্বত্র বিক্ষোভ। একটাই স্লোগান, ডু নট স্যাক্রিফাইস বন্দে মাতরম অ্যাট দি অল্টার অফ কমিউনাল বিগটারি। সমস্ত প্রতিবাদকে অস্বীকার করে 1937 সালের 25 ডিসেম্বর মোহাম্মদ আলী জিন্নাহকে চিঠি লিখলেন নেহরুজি। বললেন এমন কোন সঙ্গীতকে আমরা গ্রহণ করব না যার মধ্যে কোনো মতাদর্শের ছোঁয়া আছে। এমন কোন মতাদর্শ গ্রাহ্য নয় যে মতাদর্শকে সমাজের সর্বস্তরের মানুষ মেনে নেবে না। আজকে কোন মতাদর্শকে মেনে নেবে না? ভারতবর্ষের মাটি দেবী দুর্গার মাটি, ভারতবর্ষের মাটি মা কালীর মাটি, মা সরস্বতীর মাটি, মা লক্ষ্মীর মাটি। এই মাটিতে তো শিবের পুজো হয়েছে। আপনারা এই চৈতন্য ভূমিতে, শ্রী চৈতন্যের পাদস্পর্শ ভূমিতে দাঁড়িয়ে আজকে শুধু এখানকার উদ্বাস্তু মানুষদের নয়, যারা এই জেলায় তখন জন্মেছিলেন তাদেরও চিন্তা করতে হবে যে শ্রী চৈতন্য হয়ে যাওয়ার পরে 1.5 বছরের বেশি সময় তিনি এই নদিয়া জেলায় অতিবাহিত করতে পারেননি। যিনি সংকল্পবদ্ধভাবে কাজীর অত্যাচারের বিরুদ্ধে, কাজীর নির্ঘোষের বিরুদ্ধে, সে সময় নবাবের প্রতিবন্ধকতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, যিনি নাম সংকীর্তনের মধ্যে দিয়ে সারা মানুষকে ঐক্যবদ্ধ করে হিন্দু সমাজের তথাকথিত অস্পৃশ্যতার বিরুদ্ধে, জাতপাতের নামে এই বজ্জাতির বিরুদ্ধে যিনি রুখে দাঁড়িয়েছিলেন, সেই শ্রী চৈতন্যদেবকে কিন্তু কিছু মানুষ এই জেলার মাটিতে থাকতে দেননি। আজকে সেই পরিস্থিতি নতুন করে তৈরি হয়েছে। আজকে সেদিন যদি আমরা বন্দে মাতরমের অঙ্গচ্ছেদ না করতাম,
কলকাতার মাটিতে দাঁড়িয়ে কেউ স্লোগান দিতে পারতো না যে কান মে বিড়ি মুंह में पान लड़के लेंगे पाकिस्तान। সেদিন যদি বন্দে মাতরমের অঙ্গচ্ছেদ না হতো, সেদিন কলকাতায় দাঁড়িয়ে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে, ঢাকায় দাঁড়িয়ে, বরিশালে দাঁড়িয়ে, ময়মনসিংহে দাঁড়িয়ে, ফরিদপুরে দাঁড়িয়ে, যশোরে দাঁড়িয়ে, খুলনায় দাঁড়িয়ে মুসলিম লীগ আওয়াজ তুলতে পারতো না যে पहले पाकिस्तान देना पड़ेगा तब भी भारत स्वाधीन होगा। পাকিস্তানের দাবি মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে। Minority has a right to self-determination. We want the right of self-determination. আত্মনিয়ন্ত্রণের অধিকার চাই। হিন্দু মুসলমান দুটি পৃথক জাতি এক জায়গায় বসবাস করতে পারে না। তাই যার নামে কোনো রাষ্ট্র কোনোদিন ছিল না, কোনো জাতি কোনোদিন ছিল না, তৈরি হবে পাকিস্তান। নেমে এলো দেশের মানুষের সামনে একটা অভিশাপ, দেশ বিভাগের অভিশাপ। আমরা আত্মসমর্পণ করলাম কূটনৈতিক ব্রিটিশ সাম্রাজ্যবাদী চতুর শয়তানির কাছে। আমরা আত্মসমর্পণ করলাম সুরাবর্দীর অহংকারের কাছে, তার ঔদ্ধত্যের কাছে, তার জটিল রাজনীতির কাছে। আমরা আত্মসমর্পণ করেছিলাম কারণ কি? কারণ ওল্ড মেন ওয়্যার ইন হ্যারি। কিছু মানুষ বৃদ্ধ হয়ে যাচ্ছিলেন, তাদের খুব তাড়াতাড়ি ক্ষমতা দখলের প্রয়োজন ছিল, আর তারা কেউ জেলে যাবার জন্য প্রস্তুত ছিলেন না। একথা আমার নয়, 60-এর দশকে মোসলেকে সাক্ষাৎকার দিতে গিয়ে পণ্ডিত নেহেরু বলেছেন, পণ্ডিত নেহেরুর কথা তিনি তার বইতে তুলে ধরেছেন যে আমাদের বয়স হয়ে যাচ্ছিল, কেউ জেলে যাওয়ার জন্য আর তৈরি ছিল না। দিনের পর দিন আমরা পাঞ্জাব থেকে মৃত্যুর খবর পাচ্ছিলাম, রক্ত স্নানের কথা পাচ্ছিলাম, অগ্নিসংযোগের কথা আসছিল। আমাদের সামনে একটা রাস্তা খোলা ছিল, দেশভাগ। আজকে তাই আমরা দেশভাগকে মেনে নিলাম। আজকে দেশভাগের মধ্যে দিয়ে 20 লক্ষ মানুষের প্রাণ চলে গিয়েছিল। আমেরিকায় গৃহযুদ্ধে 4 বছরে 4 লক্ষ মানুষ মারা গিয়েছিল। আমাদের মধ্যে কোন নেতা যদি সেদিন দাঁড়িয়ে বলতেন যে আই ডু নট বিলিভ ইন 2 নেশন, আই বিলিভ ইন 1 নেশন, আজকে তাহলে আজকে এই অবস্থা তৈরি হতো না। নতুন করে আপনাদের জন্য সিএ আইন প্রবর্তনের প্রয়োজন হতো। নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি নিজের জীবদ্দশায় বলে গেলেন, আমি কারোর প্রতিধ্বনি নই, আমি কারোর প্রতিচ্ছবি নই, আমি কারোর প্রোটোটাইপ নই, আই এম মাইসেলফ, আমি। আমাকে যদি কেউ অনুপ্রাণিত করে থাকে তার ঋষি অরবিন্দের পত্রাবলী, স্বামী বিবেকানন্দের বিপ্লবী চেতনা। সেই নেতাজি সুভাষচন্দ্র বোসকে কংগ্রেস দল থেকে বিতাড়িত করেছে। নেতাজি সুভাষচন্দ্র বসুকে পশ্চিমবঙ্গের কোন কংগ্রেসীরা ভোট দেননি। আজকে যারা নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবিকে সামনে রেখে, রবীন্দ্রনাথের ছবিকে সামনে রেখে, স্বামী বিবেকানন্দকে নিয়ে পশ্চিমবঙ্গের মাটিতে বাঙালি সাজার রাজনীতি করছেন, তাদের পূর্বপুরুষরা পশ্চিমবঙ্গের মাটি থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুকে সমর্থন করেননি। পাঞ্জাবের ভোটে, মহারাষ্ট্রের ভোটে জিতেছিলেন নেতাজি সুভাষ। কমিটি পর্যন্ত তাকে গঠন করতে দেওয়া হয়নি, পদত্যাগ করেছিলেন তিনি সভাপতির পদ থেকে। কিন্তু যদি সুভাষ বোস বেঁচে থাকতো তাহলে কুপার্স ক্যাম্প তৈরি হতো না। সুভাষ বোস যদি থাকতেন তাহলে এই দেশভাগ হতো না। সুভাষ বোস যদি থাকতেন তারা তার ওই জয় হিন্দ মন্ত্রে সারা ভারতবর্ষকে তিনি আন্দোলিত করে এক জায়গায় রাখতে পারতেন। আজকে দুটি শব্দ ভারতবর্ষের মানুষকে, বাঙালিকে নতুন আত্মচেতনা দিয়েছে, একটি বন্দে মাতরম এবং অন্য একটি জয় হিন্দ। আজকে সেই জয় হিন্দের সুভাষ বোসের সঙ্গে বেঈমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, প্রতারণা করেছে কংগ্রেস, আর তারই গর্ভ থেকে জন্ম নিয়েছে তৃণমূল কংগ্রেস। 1947-এর দেশভাগ মহাত্মা গান্ধী মানুষের সামনে দাঁড়িয়ে বলে দিলেন, যারা ইচ্ছার বিরুদ্ধে আজকে পূর্ব পাকিস্তানে কিংবা পশ্চিম পাকিস্তানে থাকতে বাধ্য হচ্ছেন, তাদের ব্যথা আমি অনুভব করছি, আমার চোখে জল আছে। যদি কোনোদিন তারা মনে করেন ওই দেশ তাদের বাসযোগ্য নয়, যদি কোনোদিন তারা মনে করেন যে তারা ভারতবর্ষে আসবেন, ভারত সরকারের দায়িত্ব হলো তাদের জীবন জীবিকাকে সুনিশ্চিত করা, তাদের নাগরিকত্বের ব্যবস্থা করা। আজকে কংগ্রেস গান্ধীজিকে গ্রহণ করেছে কিন্তু অবলম্বন করেনি। মহাত্মা গান্ধীর এই বক্তব্যের পাশে দাঁড়িয়েছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল,
দীর্ঘ 4 দশক কংগ্রেস ভারতবর্ষের রাজনীতি করেছে। বার্মিজ কলোনির জন্য, বার্মা কলোনির জন্য পণ্ডিত নেহরু 5,000 টাকা করে দিয়েছিলেন, তাদের বাড়ি করবার জন্য সহযোগিতা করে দিয়েছিলেন। কিন্তু মূল যে দাবি, নাগরিকত্বের দাবি, মাথা তুলে বেঁচে থাকার অধিকারের দাবি, এই দাবি কংগ্রেস প্রতিষ্ঠা করতে পারেনি। আমরা বারবার বলছি, আমরা নতুন কোনো কথা নিয়ে আসেনি। আমরা আমাদের নতুন কোনো বক্তব্য দিয়ে মানুষের সামনে নির্বাচনের আগে মানুষের মনকে অন্যদিকে প্রভাবিত করে দেওয়ার জন্য আসেনি। আমরা এসেছি কংগ্রেসের অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করবার জন্য। যে স্বপ্ন গান্ধীজি দেখেছিলেন, সেই স্বপ্নকে যদি কেউ বাস্তবায়িত করে থাকতে পারেন, সেই গান্ধীজির প্রতিশ্রুতি যদি কেউ রক্ষা করে থাকেন, তিনি পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব, ভারতের প্রধানমন্ত্রী, অসমুদ্র হিমাচলের মানুষ যার প্রতি আস্থা রাখেন সেই নরেন্দ্র মোদী, তিনি সিএ আইন তৈরি করে দিয়েছেন। আজকে মুখ্যমন্ত্রী দিকে দিকে ঘুরে বেড়াচ্ছেন, বলছেন নাগরিকত্ব কেড়ের মানে কি? উনি জানেন না নাগরিকত্বের মানে কি? উনি জানেন না হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর সারা জীবন ধরে কি কথা বলে গেলেন? যে শিক্ষার অধিকার চাই, মাটির অধিকার চাই, আমাদের নাগরিকত্ব চাই, আমরা সমমর্যাদায় বেঁচে থাকতে চাই, আমরা দয়া চাই না, ভিক্ষা চাই না, অনুগ্রহ চাই না, উদ্বাস্তুর ছাপ চাই না। মতুয়া সমাজ যদি বেঁচে থাকে নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই করে নয়, আত্মমর্যাদা নিয়ে। কারণ এই মাটির ওপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অধিকার আছে, আপনাদের এখানের মতুয়া পরিবারের মানুষজনেরও সেই অধিকার আছে। কারণ যাদের রাজনীতির কারণে আজকে আপনাদের এলাকা ছেড়ে চলে যেতে হয়েছিল, যাদের রাজনীতির কারণে আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় উদ্বাস্তু কলোনি তৈরি হয়েছে, আজকে তাদের নাগরিকত্ব পাইয়ে দেওয়ার জন্য যে ব্যবস্থা করেছেন তিনি নরেন্দ্র মোদী। আজকে বিভ্রান্ত হবেন না, এখনো সময় আছে। সিএর ফর্ম ভরুন, না হলে যদি ভবিষ্যতে আপনাদের নিয়ে কোনো জটিলতা তৈরি হয়, তার জন্য আপনি নিজেকেই দায়ী করতে বাধ্য থাকবেন। প্রধানমন্ত্রী এগিয়ে এসেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী এগিয়ে এসেছে, 3 বারের জন্য নির্বাচিত হয়েছে বিজেপির সরকার। তাই আপনাদেরও এগিয়ে আসতে হবে। যে কোনো মূল্যে পশ্চিমবঙ্গের মাটিতে সিএ কে বাস্তবায়িত করতে হবে। সমস্ত বতুয়ার, সমস্ত নমশূদ্রর, সমস্ত বর্ণ হিন্দুর, সমস্ত চাকমার, সমস্ত বুদ্ধিস্ট, সমস্ত জৈন, সমস্ত পার্সি যারা ওখানে থেকে গেছেন, সমস্ত খ্রিস্টান, আজকে তাদের নাগরিকত্বের ব্যবস্থা করতে হবে। কি পরিস্থিতি তৈরি হয়ে যায় পশ্চিমবঙ্গের? ওপার বাংলায় দীপু দাসকে জীবন্ত পুড়িয়ে মেরে দেওয়া হচ্ছে, আর এপার বাংলায় হরগোবিন্দ দাস আর চন্দন দাসকে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে খুন করা হচ্ছে। অপরাধ কি? অপরাধ হচ্ছে তারা দুর্গা প্রতিমা তৈরি করে, মা কালীর মূর্তি করে, সরস্বতীর প্রতিমা তৈরি করে। তাই যারা ধর্মান্ধ, যারা মূর্তি পুজোর বিরোধী, পৌত্তলিকতাবাদের বিরোধী, যারা পৃথিবীতে অন্য কোনো ধর্মের অধিকারকে স্বীকৃতি কথা করে না, আজকে সেজন্য 2 পিতা পুত্রকে কুপিয়ে খুন করে ফেলা হলো, এর নাম হলো পশ্চিমবঙ্গ। আজকে এর বাইরে আপনাদের বেরিয়ে আসতে হবে। দেখুন, তৃণমূল সরকার চলে গেছে, তৃণমূল সরকার চলে যাবে, তৃণমূল নেই, কোনো বোমার প্রয়োজন নেই, কোনো গুলির প্রয়োজন নেই, কোনো লাঠির প্রয়োজন নেই, কোনো রক্তক্ষয়ী সংগ্রামের প্রয়োজন নেই। শুধু তৃণমূলকে না বলে দিতে হবে না। তৃণমূল মানে না। আপনারা পঞ্চায়েতে এই অঞ্চলের মানুষ তৃণমূলকে না বলে দিয়েছিলেন না। তৃণমূল বিডিওদের দিয়ে ভোট লুট করিয়ে আমাদের পঞ্চায়েতের, জেলা পরিষদের সদস্যর অধিকারকে কেড়ে নিয়েছে। তৃণমূল বিডিওর মধ্যে দিয়ে এক বিডিওকে কাজে লাগিয়ে একটার পর একটা বিজেপির পঞ্চায়েতকে দখল করেছে। আমাদের জয়ী প্রার্থীকে রাত্রি 1টা পর্যন্ত বসিয়ে রেখে পুনর্গণনার নামে তাদের অধিকারকে বাজেয়াপ্ত করে নিয়েছে। যারা প্রতিনিয়ত লক্ষ্মীর ভান্ডারের নাম করে রাজনৈতিক বিশ্লেষণ করতে গিয়ে মহিলাদের অপমান করে চলেছেন, আমরা তাদের বিরত থাকতে বলছি।
পশ্চিমবঙ্গের যদি কেউ মনে করে থাকেন লক্ষ্মীর ভান্ডারের মধ্যে দিয়ে কিছু মহিলাকে কিছু পাইয়ে দিয়ে তাদের রাজনৈতিক সত্তাকে, তাদের রাজনৈতিক বোধকে বাজেয়াপ্ত করে ফেলেছেন, তাদের কিনে ফেলেছেন, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। যে টাকা আপনারা পাচ্ছেন সেই টাকা আপনার টাকা, আপনার প্রধানমন্ত্রী আবাসের যোজনার টাকা নরেন্দ্র মোদীর টাকা নয়, আপনার টাকা। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার টাকা কোন সরকারের টাকা নয়, ওই টাকাও আপনার টাকা। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আপনার টাকা। কোভিডের সময় থেকে যে 80 কোটি মানুষকে বিনা পয়সায় রেশন দিচ্ছে কেন্দ্রীয় সরকার, সেই টাকা আপনার টাকা। ওই লক্ষ্মীর ভান্ডারের টাকাও আপনার টাকা। আপনার যে সাইকেল চলছে, যে সাইকেলকে তো মানে আবার অন্য গাড়িতে চাপিয়ে নিয়ে আসতে হয়, অসুস্থ সাইকেল। মা অপেক্ষা করছে, মেয়ে গেছে সাইকেল আনতে, দীর্ঘক্ষণ মেয়ের দেরি থেকে বাবা মেয়ের খোঁজে চলে গেলেন স্কুলে, যে এত দেরি কেন সাইকেলে। মা অপেক্ষা করছে বাড়ির সামনে, কিছুক্ষণ পরে বাবাও ফিরলো, মেয়েও ফিরলো, সঙ্গে সাইকেল, কিন্তু আসছে ভ্যান রিক্সায় চেপে। সাইকেলকে দোকানে না দিয়ে মাটিতে নামানো যাবে না। এই যে সাইকেলের টাকা, এখানেও দুর্নীতি আছে 250 টাকা করে। পশ্চিমবঙ্গের যত সাইকেল ডিলার আছে তারা একত্রিত হয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর দরবারে, বলছেন আমরা সরকারকে ট্যাক্স দিই, আমরা ট্রেড লাইসেন্স আছে, আপনি আমাদের মধ্যে দিয়ে সাইকেল নিন, আমরা ওই দামে সাইকেল দেব। কিন্তু সাইকেল দিতে দেয়নি তৃণমূল কংগ্রেস, তারা তাদের মতো করে বিশেষ কোম্পানিকে দিয়ে, বিশেষ কোম্পানি মানে ঘনিষ্ঠ কোম্পানি, তাদেরকে দিয়ে সাইকেলগুলো দিয়ে দিলেন। কিন্তু টাকা কার? টাকা আপনার টাকা। এই কেন্দ্র রাজ্য সরকারের কাছে যে টাকা আছে, সে টাকা আমার টাকা, আপনার টাকা, দরিদ্র মানুষের টাকা। যে টাকা আমরা আমাদের শ্রমশক্তি দিয়ে অর্জন করে প্রত্যক্ষ বা পরোক্ষ করের মধ্যে দিয়ে রাজ্য এবং কেন্দ্রের কোষাগারে জমা করেছি, সেই টাকা। আজকে অসংগঠিত শ্রমিক, আজকে ভূমিহীন কৃষক, আজকে এই সরকারটা তাদের সরকার নয়। দক্ষিণবঙ্গে দেখুন আলু চাষি আত্মহত্যা করছে এই সরকারের ভ্রান্ত নীতির কারণে, এই সরকারের একগুঁয়েমির কারণে। আজকে তাকান আপনাদের দিকে, একমাত্র স্বাস্থ্য কেন্দ্র এখানে ছিল, কবে ভেঙে দিয়েছে। কুপার্সের মানুষের পাশে, আশেপাশের বিভিন্ন বিধায়ক যারা আছে তাদের জন্য কোনো স্বাস্থ্য কেন্দ্র নেই, কোনো হসপিটাল নেই। এমসের কারণে স্থানীয় অর্থনীতির পরিবর্তন হয়েছে, কিন্তু ন্যূনতম আধুনিক জীবনের স্বাদ থেকে আজকে এই অঞ্চলের মানুষ বঞ্চিত হয়েছেন। তার কারণ কি? দেখুন, তৃণমূল কংগ্রেস এবং দুর্নীতি সমার্থক শব্দ। তৃণমূল কংগ্রেসকে দুর্নীতি থেকে বিচ্ছিন্ন করা যাবে না। এরা 40,000 চাকরি চুরি করেছে, এরা 40,000 চাকরি, শিক্ষকের চাকরিকে বাজারে বিক্রি করে দিয়েছে, এরা গ্রুপ ডি চাকরি বিক্রি করেছে। মুখ্যমন্ত্রীর দপ্তরের যে গ্রুপ ডি স্টাফ আছে সেখানে পর্যন্ত দুর্নীতি করেছে। যে মাদ্রাসার জন্য এরা চোখের জলে বুক ভাসিয়ে দিচ্ছেন, সেই মাদ্রাসার শিক্ষকরাও কলকাতার ময়দানে বসে ধর্ণা দিচ্ছে, কারণ তাদের চাকরিতেও দুর্নীতি হয়েছে। একটা সরকার বেআইনি ভাবে বালি তুলেছে, একটা সরকার উত্তরবঙ্গের জমি থেকে সমস্ত নদী থেকে বোল্ডার বার করে নিয়েছে, যাদের কারণে নদীর গতিমুখ পর্যন্ত পল্টে গেছে। দুর্নীতি ছাড়া, গণতন্ত্রকে ধ্বংস করা ছাড়া গত 14 বছরে এই সরকার মানুষকে নতুন করে কিছু উপহার দিয়ে যেতে পারেনি। তাই যাবার বেলায় এখন দেবী দেবতাকে নিয়ে ধরেছে। আমরা তো ওখানে বিষ্ণু মাতার গল্প শুনেছি, এখন দেখছি নতুন গল্প। এতদিন পর্যন্ত কালীঘাটের মা কালী ছিলেন মুখ্যমন্ত্রী, পয়লা বৈশাখের দিন পুজো করে আজকে তিনি পুজো শুরু করতেন। এখন কালীঘাটের মা কালীও বলছে না, আমি পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। মা কালী মুখ্যমন্ত্রীর দিকে তাকালেই আরজি করের কথা মনে পড়ছে, যে তুমিও মহিলা, ওইটাও একটা গরিবের বাড়ির মেয়ে ছিল। মুখ্যমন্ত্রী একবারে মা কালীর দিকে তাকালে মা কালী রাত্রিবেলা জিজ্ঞাসা করছেন 40,000 চাকরির কি হলো।
মুখ্যমন্ত্রী যখন হিজাব পরে কোনো জায়গায় গিয়ে হয়তো মুসলমানের সবাই যাবেন, ওপর থেকে কেউ একজন জিজ্ঞাসা করছেন ওকে যে বকটুয়ে যাদের পুড়িয়ে মারলে জীবন্ত তাদের কি হলো। এই সমস্ত গল্প ছেড়ে মুখ্যমন্ত্রী হঠাৎ ধরে নিতে এসছেন জগন্নাথ দেবকে। জগন্নাথ দেব ছিলেন অনেক দূরে, উনি ছিলেন পুরীর সমুদ্র পারে। মুখ্যমন্ত্রী গিয়ে বললেন চিন্তার কোনো কারণ নেই, আমি তোমায় নিয়ে আসবো দীঘার সমুদ্র তীরে। ওখানে প্রবল আওয়াজ ঢেউয়ের, রাত্রিবেলা তোমার কষ্ট হচ্ছে, তুমি দীঘার সমুদ্রে চলো, এই সমুদ্র শান্ত। আর যদি কোনো বড় ঝড়ঝন্ডা আসে আমি তোমার মুখকে ঘুরিয়ে দিতে পারবো। আমি একবার খড়গপুরে বসে রাত্রিবেলায় জেগে থেকে ঝড়ের মুখ ঘুরিয়ে দিয়েছিলাম, ঝড়ের গতিমুখ পরিবর্তন করে দিয়েছিলাম। জগন্নাথ দেব বললেন আমি কি করে যাব, এটা তো আমার ধাম। বললে আমি ধামে নিয়ে তোমায় যাব না, আমি তোমাকে কালচারাল সেন্টারে নিয়ে যাব। জগন্নাথ দেবের কালচারাল সেন্টার 200 কোটি টাকা হিটকো খরচা করে, আপনাদের ট্যাক্সের টাকা খরচা করে তৈরি হয়ে গেল। জগন্নাথ দেব ভাবলেন তাও আমার কিছুটা সম্মান রক্ষা হলো, অন্তত আমার ভক্তরা বা ওপরে আমার বন্ধু বান্ধব যারা দেবতারা আছেন তারা আমাকে নিয়ে কোনো প্রশ্ন তুলবে না, কারণ আমি তো ধামে যাচ্ছি না, আমি যাচ্ছি কালচারাল সেন্টারে। আর বাংলার কালচার এমনি উন্নত বলে মনে করে লোকে, আমি তাই কালচারাল সেন্টারে যাচ্ছি। জগন্নাথ দেব এসে দেখলেন আরে বাবা এ তো মারাত্মক জায়গা। রবীন্দ্রনাথকে মুখ্যমন্ত্রী ছাড়ে নিয়ে তো আমার মাথায় বড় টুপি পড়ে গেল। আমি এ তো কি গন্ডগোল, একদিনের মধ্যে কালচারাল সেন্টার শেষ হয়ে গিয়ে নাম হয়ে গেল জগন্নাথ ধাম। জগন্নাথ দেব চ্যালেঞ্জ করছেন এক পুরীর সমুদ্র থেকে এই জগন্নাথ দেবকে, আর এই জগন্নাথ দেব বলছে, হাত তুলে বলছেন আমার দ্বারা এই সরকারকে টিকিয়ে রাখা সম্ভব নয়। এখন চলে গেছেন দেবী দুর্গার কাছে, মা কালী ছেড়ে দিয়েছে, জগন্নাথ দেবের উপরে ভরসা নেই। এখন নতুন দেবতা দেবী দুর্গা, দুর্গা দশপ্রহরণ ধারিণী, যে শব্দটা তার পূর্বপুরুষ কংগ্রেসীরা বাদ দিয়েছিল বন্দে মাতরম থেকে, বঙ্কিমচন্দ্রের এই আনন্দ মঠ থেকে, আজকে সেই দেবী দুর্গার মূর্তি প্রতিষ্ঠা হবে কোথায়? মূর্তি প্রতিষ্ঠা হবে সেক্টর সল্টলেকের কাছে, আপনার নিউ টাউনে। জেসিবি দিয়ে মাটি কাটা শুরু হয়ে গেল। হঠাৎ মাটি কাটা যখন মাঝ রাস্তায় মুখ্যমন্ত্রী শিলান্যাস করবে দুর্গা ঠাকুরের, কিছু মানুষ এসে বললেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার জমি তুমি নিয়েছো আমাদের এখান থেকে অন্য কথা বলে, আমরা পৌত্তলিকতায় বিশ্বাস করি না, আমরা দুর্গাকে মানি না, আমরা বাংলাদেশের দুর্গার হাত ভেঙেছি, আমরা বেলডাঙ্গায় দুর্গা পুজোর বিসর্জন করতে দিইনি, আমরা হাওড়ার বাগলানে দুর্গা পুজোর ঝামেলা করেছি, আমরা নদীয়ার বিভিন্ন জায়গায় দুর্গার পথ আটকেছি, তাই আমাদের জমির ওপর দুর্গার প্রতিমা তৈরি হবে না। মুখ্যমন্ত্রী মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিলেন, কারণ মুখ্যমন্ত্রীর গতি মেসির থেকেও দ্রুত। যে কোনো মুহূর্তে উনি যে বাঁক নেবেন, ট্রিপল করতে পারেন, পশ্চিমবঙ্গের কোন রাজনৈতিক নেতা পারবে না। মেসিকে দিয়ে দেখেছেন তো, মেসির পাশে এত টুসিরা ঘোরাফেরা করছিল যে মাঠ ভর্তি লোক চোর 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 বলে চিৎকার করছে, মেসিও বুঝতে পারেনি কি হবে। মুখ্যমন্ত্রী একটু সরে গেলেন মেসির মতো ট্রিপল করে, ঢুকে পড়লেন অন্য মাঠে। কোন মাঠ? যে মাঠটা তৈরি হবে শিল্পায়নের জন্য, যে জমি অধিকৃত হয়েছিল, সেখানে এখন দেবী দুর্গার মন্দির হবে। দেবী দুর্গাকে নিয়েও কিন্তু খুব একটা নিশ্চিত নন, দুর্গার উপরেও ভরসা রাখতে পারছেন না মুখ্যমন্ত্রী, কারণ উনি জানেন দুর্গাকে কি দুদিন ধরে উপোস করে রেখে দিয়ে যেভাবে আমি কার্নিভাল করেছি, দেবী দুর্গার স্যালুট নিয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, দুর্গার মনে কি আছে আমি এখন বুঝতে পারছি না, তাই ওর উপরের জনকে ধরতে হবে। এবার একদম মহাদেবকে ধরে নিয়েছে, মহাকাল। উত্তরবঙ্গে মহাকাল হবে, উত্তরবঙ্গে জঙ্গলের কাঠ শেষ, নদীর বোল্ডার শেষ, উত্তরবঙ্গের নদী নিজের গতিমুখ বদলে হাজার হাজার একর জমি জলের তলায় ঢুকিয়ে দিয়েছে। এখন উত্তরবঙ্গের মানুষ মহাকালকে নিয়ে পড়েছে। দেব দেবী ছাড়া মুখ্যমন্ত্রীর কোনো ভরসা নেই। গঙ্গাসাগরে পৌঁছে গিয়ে সমস্ত দেবতার নাম করলেন। আরে আপনি মা কালী দেখেছেন, জগন্নাথ দেব দেখলেন, দেবী দুর্গা দেখলেন, বিষ্ণু মাতা দেখলেন,
আপনি শিব দেবাদিদেব মহাদেবকে দেখলেন, কিন্তু সমস্ত দেবতার উপরে আছে গণদেবতা। সেই গণদেবতা হলো রাজ্যের মানুষ। তারা সিদ্ধান্ত নিয়েছে 2026-এর নির্বাচন তৃণমূল কংগ্রেসের বিসর্জন। উনি যত সেতুই করে নিন না কেন, মানুষ স্থির করে ফেলেছে গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর একটাই সরকার, নরেন্দ্র মোদীর নেতৃত্বে ডাবল ইঞ্জিন সরকার। এটা অন্য কোনো পথে যাবে না। তৃণমূল কংগ্রেস কোন রাজনৈতিক দল ছিল কিনা এ নিয়ে গবেষণা হবে ভবিষ্যতে, কিন্তু আজকে এই নদিয়া জেলার মানুষ বারবার আমাদের আশীর্বাদ করেছেন। যেখানে আমরা সভা করেছি এখানের মানুষও আমরা আশীর্বাদ করেছে, আমাদের আশীর্বাদ করেছিলেন। তাই দলের পক্ষ থেকে, দলের দায়িত্ব থেকে আমি হাত জোড় করে আবার এই বিধানসভার মানুষের কাছে ক্ষমা চাইছি। আমরা ভুল করেছিলাম, আমরা আপনাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি। আমরা এমন প্রার্থীকে এখান থেকে আমরা জয়ী করিয়ে নিয়ে গেছি আপনাদের আশীর্বাদ নিয়ে, তিনি আপনাদের জনাদেশের সঙ্গে বেঈমানি করেছেন, বিশ্বাসঘাতকতা করেছেন। এই দায় আমরা মুক্ত হতে পারি না। সেই জন্য আবার এই বিধানসভার মানুষের কাছে আবেদন, যে আশেপাশে তো সবই আছে, পাশের বিধানসভার অসীম বিশ্বাস এখানে আছেন, যেটা দিয়ে রাস্তায় ঢুকছেন রানাঘাট পেরিয়ে। আমাদের এখানে পার্থদা আছেন, আশিসদা ওখানে আছেন, এখানে জেলা পরিষদের সদস্য আছেন। মাঝখানে যে একটু হঠাৎ হোঁচট খাওয়ার মতো রাস্তা করে দিয়েছেন, সেটা আমরাই করেছি। সখাত সলিলে ডুবে মরি মাগো, দোষ কারণ নয় আপন, ওটা আমাদেরই দোষ। এই বিধানসভার মানুষের কাছে বলছি, আমাদের ক্ষমা করবেন, আমাদের ভুল বুঝবেন না। আপনারা আমাদের সঙ্গে ছিলেন। লোকসভা নির্বাচনেও জগন্নাথ দাকে আপনারা বিপুলভাবে এই বিধানসভা থেকে সমর্থন দিয়েছেন। দ্বিতীয়বারের জন্য আমাদের সাংসদকে জয়ী করেছেন। নদিয়া জেলা থেকে তৃণমূলকে সরিয়ে দিতে হবে। এই যে নদিয়া জেলার মাটিতে দাঁড়িয়ে আমি কথা বলছি ভারতীয় হিসেবে, এই যে নদিয়া জেলায় দাঁড়িয়ে আজকে জগন্নাথ দা এখানের সাংসদ হয়েছেন, আমাদের জেলার একজন সভাপতি আছেন সাংগঠনিক জেলার, এই যে বিধায়করা আছেন, জেলা পরিষদের সদস্যরা আছেন। এই নদিয়া জেলা 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষে ছিল না। যদি নদিয়ার রানী জ্যোতির্ময়ী না থাকতেন, আমরা এখানে দাঁড়িয়ে এভাবে নিজেদের কথা বলতে পারতাম না। আপনাদেরও অবস্থা হতো ওই দীপু দাসের মতো, যে রানী জ্যোতির্ময়ীর কারণে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, এন.সি. চ্যাটার্জি, এন চ্যাটার্জি, যদুনাথ সরকার, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, রমেশচন্দ্র মজুমদার, কংগ্রেসের সমস্ত হিন্দু বিধায়ক, এমনকি কমিউনিস্ট পার্টির নেতা জ্যোতি বসু, রতনলাল ব্রহ্মণের ভোটে যে স্বাধীন হিন্দু বাঙালি হোমল্যান্ড তৈরি হয়েছিল, তারই অঙ্গস্বরূপ আপনারা এই জায়গা পুরো পাননি। জ্যোতির্ময়ী নিজের ব্যক্তিত্ব দিয়ে, নিজের কূটনীতি দিয়ে, নিজের ব্যক্তিগত সামাজিক প্রভাব দিয়ে ছিনিয়ে এনেছিলেন নদিয়া জেলার একাংশ। খবর পৌঁছানোর দেরি হওয়ার কারণে 18ই আগস্ট এখান থেকে পাকিস্তানের ঝান্ডা নেমে ভারতের ঝান্ডা ওড়ে এই ইতিহাস ভুলিয়ে দেওয়া হয়েছে, বর্তমান প্রজন্মকে জানতে দেওয়া হয়নি। তাই এই বিচ্যুতি যারা ঘটিয়েছিলেন, এই নির্বাচনে আপনাদের তাদের সংশোধিত করতে হবে। ভেবে দেখুন, মুর্শিদাবাদের দিকে তাকান, হিন্দু মহিলা, বিবাহিত মহিলা বিএসএফ এর সামনে দাঁড়িয়ে বলছেন আমার বুকের ওপরে গুলি চালান, আমি আপনার হাতে মরতে চাই, কিন্তু অন্যের হাতে নিজের শরীরকে অপবিত্র হতে দেব না। এই পরিস্থিতির বাইরে বেরিয়ে আসতে হবে। পশ্চিমবঙ্গ যাতে পশ্চিম বাংলাদেশ না হয়ে যায়, বাংলাদেশের প্রতিফলন, প্রতিধ্বনি যাতে নদিয়া জেলায় না ঘটে, আপনাদের সে সম্পর্কে সচেতন হতে হবে। বাংলাদেশের রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিমা ভেঙে ফেলা হচ্ছে, আর পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা মালদায় দাঁড়িয়ে রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগাচ্ছে। যে শ্রীমতী ইন্দিরা গান্ধী বাংলাদেশে জন্ম দিয়েছিলেন, সেই ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত লাইব্রেরি 70,000 বইতে আগুন লাগিয়ে দিয়েছে ধর্মান্ধরা। প্রতিনিয়ত একজনের পর একজন হিন্দু ব্যক্তিত্বকে সেখানে খুন করছে। যে ইসকন এখানে দাঁড়িয়ে প্রচার করছে, থেকে প্রচার হয়, এই শহরে, এই পৃথিবীর আছে যত নগরাদি গ্রাম,
সর্বত্র প্রচার হবে মোর এই নাম। আজকে সেই ইসকনের যিনি সন্ন্যাসী, সেই সন্ন্যাসীকে কিন্তু আজকে অবৈধভাবে বাংলাদেশে কারারুদ্ধ করে রাখা হচ্ছে। তাই এর বিরুদ্ধে সংঘবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তোলা উচিত। আমরা আপনাদের সামনে এসেছি শুধু একটা আহ্বান নিয়ে, যে এই অস্তিত্ব রক্ষার লড়াইয়ে আপনারা এগিয়ে আসবেন। যতদিন বিজেপি ভারতবর্ষে আছে, যতদিন আমরা আছি, কোনো হিন্দু উদ্বাস্তুদের ওপরে কোনো আক্রমণ হবে না। আপনাদের অধিকারকে কেউ বাজেয়াপ্ত করতে পারবে না। আমাদের লড়াই কোনো মুসলমানের সঙ্গে নয়, আমাদের লড়াই ভিন্ন ধর্মের মধ্যে সংঘাত ঘটিয়ে দেওয়া নয়। আমরা শুধু মুসলমান ভাইদের উদ্দেশ্যে বলছি, আসামের দিকে তাকান, আসামের ডেমোগ্রাফি দেখুন। এখানের থেকে সংখ্যালঘু আসামে বেশি, তারপরেও দ্বিতীয়বারের জন্য সরকার তৈরি হয়েছিল আসামে। তৃতীয়বারের জন্য আসামে বিজেপির সরকার তৈরি হতে চলেছে, কেউ পরিবর্তন করে দিতে পারেনি। একজন মুসলমানও যদি মনে করেন আমাদের ভোট দেবেন না, যদি মনে করেন আপনাদের ভোটই মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচিত হয়ে যাবেন, আপনারা আপনাদের পদ বেছে রাখতে পারেন। কিন্তু দায়িত্ব নিয়ে বলছি, এই পশ্চিমবঙ্গের মুসলমান ভাইয়েরা এর পরের বিধানসভা নির্বাচনে বিজেপিকে ভোট দেবেন। 2029 সালের যে লোকসভা নির্বাচন হবে, সংখ্যালঘুর ভোট পাবে বিজেপি। কারণ আপনারা এটা জানেন। নিজেদের দিকে তাকিয়ে দেখুন, গত 14 বছরে আপনাদের জীবন মানের কোন পরিবর্তন করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের পরিবারের মহিলাদের, আপনাদের পরিবারের শিশুদের পুলিশের উপস্থিতিতে জীবন্ত পুড়িয়ে মেরেছে তৃণমূল কংগ্রেস। আজকে দিকে দিকে মরছে মুসলমান, মারছে মুসলমান। প্রত্যেক মুসলমান পরিবারের অভিযোগ হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে নয়। আজকে মালদার কালিয়াচকে গুলি চলেছে, গুলি চালিয়েছে তৃণমূল কংগ্রেস, আর গুলি লেগেছে তৃণমূল কংগ্রেসের ব্যবসায়ের কারণে। গত 3 বছরে যত তৃণমূল কংগ্রেস কর্মী খুন হয়েছে, আজকে প্রত্যেক পরিবারের একটাই অভিযোগ, সিবিআই এর তদন্ত চাই। আমরা পুলিশ চাই না, আমরা সিআইডি চাই না। এ রাজ্যে আইন শৃঙ্খলা নেই। সারা ভারতবর্ষে যেখানেই এই তথাকথিত বিজেপি বিরোধীরা আছে, তাদের অবস্থা দেখুন। যারা এসআইআর নিয়ে আপনাদের বিভ্রান্ত করছেন, আবেদন করতে বলুন এসআইআর বন্ধ করতে। এসআইআর বন্ধ করে দিন, পুরনো ভোটার লিস্টে নির্বাচন করুন, ইডি সিবিআই এর দপ্তরে তালা লাগিয়ে দিন, ইনকাম ট্যাক্স জিএসটি দরজা বন্ধ করুন। তারপরও পশ্চিমবঙ্গের তৃণমূল হারবে। তৃণমূল হারছে, তৃণমূল হারতে চলেছে। তৃণমূলের বিসর্জন অবশ্যম্ভাবী। রাহুল গান্ধী বিহারে গিয়ে পুকুরে ঝাঁপ দিয়েছিলেন, কারণ পুকুরে ঝাঁপ দিয়ে উনি রাজনৈতিক আত্মহত্যা করে নিয়েছেন, কারণ জানেন ডুবতে চলেছে দল। এখানে আরেকজন র্যাম্পে হাঁটছেন, র্যাম্পে হাঁটতে হাঁটতে গুটি গুটি পায়ে তৃণমূল সরকার থেকে বিদায় নিয়ে চলে যাবে। ওরা বলছে বড় আওয়াজের প্রয়োজন নেই, ধাক্কার প্রয়োজন নেই, নিঃশব্দে তাই না বলে দিন। তৃণমূল মানে না। নদিয়া জেলার মাটিতে তৃণমূল খাতা খুলতে পারবে না। চাপড়ায় লড়াই হবে। আমি সমস্ত সংখ্যালঘু ভাইদের উদ্দেশ্যে দলের পক্ষ থেকে বলছি, এই ধর্মান্ধতার বাইরে আসুন। ভারতবর্ষে আপনারা শান্তিতে আছেন। একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন, কোথায় ছিলাম 14 বছরে, কোথায় এসেছি। আর একবার আপনার ধর্মের কোনো ভাইকে, যারা বিভিন্ন জায়গায় আজকে পরিযায়ী শ্রমিকের কাজ করতে চলে গেছেন, তাদের ফোন করে জিজ্ঞাসা করুন কিরম আছো তোমরা। জিজ্ঞাসা করুন গুজরাটের একজন মুসলমান ভাইয়ের কাছে, গত 15 বছরে তার অর্থনৈতিক অবস্থা কোথা থেকে কোথায় পৌঁছেছে, আর আজকে আপনি গত 15 বছরে কোথা থেকে কোথায় পৌঁছেছেন। এই কম্প্যারিজনটার প্রয়োজন আছে। আপনাদের ভোট দিতে হবে না, খালি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন। পশ্চিমবঙ্গে ক্ষমতার পরিবর্তন অবশ্যম্ভাবী। তৃণমূলের বিসর্জন পৃথিবীর কোন শক্তি আটকাতে পারবে না। তৃণমূল চলে যাচ্ছে, এটাই কালের দেওয়াল লিখন। তৃণমূলের বিসর্জন এর সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের নতুন যুগের সূচনা হবে। যে সরকার তৈরি হবে, সেই সরকার কৃষকের সরকার, শ্রমিকের সরকার, প্রান্তিক মানুষের সরকার। সেই সরকার লক্ষ্মীর ভান্ডারকে প্রয়োজনে দ্বিগুণ করবে।
আমাদের উদ্দেশ্য একটাই, শুধু গরিবকে সাহায্য করা নয়, গরিবকে শক্তিশালী করা। গরিব ভিক্ষার পাত্র হাতে নিয়ে ভিক্ষাং দেহি বলে কারোর সামনে থাকবে না। 100 দিনের কাজের টাকা আজকে পাওয়া যাচ্ছে না, কারণ তৃণমূল কংগ্রেসের প্রাতিষ্ঠানিক লুট। নতুন আইন তৈরি হয়েছে তার জায়গায় 100 দিনের বদলে 125 দিন। 60% দেবে কেন্দ্র, 40% দেবে রাজ্য। 9% বৃদ্ধি করা হয়েছে যাতে কাজের গুণমান বাড়ে। এই দরিদ্র মানুষের টাকাকে যারা লুট করেছিলেন, 100 দিনের টাকা ভুয়ো জব কার্ডের মধ্যে দিয়ে যারা মানুষের আত্মসাৎ করবার কারণে আজকে আপনাদের দরজায় নারেগার টাকা পৌঁছয়নি, তার পরিবর্তে ফুল প্রুফ আইন নিয়ে এসেছে নরেন্দ্র মোদীর সরকার। এই সরকারের পাশে থাকবেন, এসসি এর ক্যাম্পে সামিল হবেন, এসআইআই নির্ভয়ে নিজেদের নাম নিয়ে থাকবেন। আপনাদের সঙ্গে বিজেপি আছে, সরকার আছে, জগন্নাথ সরকার আছেন, আপনাদের এখানের সমস্ত বিধায়করা আছেন। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে অন্তত নদিয়া জেলায় খাতা খুলতে দেবেন না, এই আবেদন রেখে আমরা আরেকটি সভায় যাচ্ছি। নমস্কার।